ময়মনসিংহ বাংলাদেশের একটা প্রাচীন জেলা। ইতিহাস আছে, ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, কিন্তু এই শহরের মাটির নিচে পুরনো দেয়ালের ফাটলে ব্রহ্মপুত্রের ঘোলা জলের তলায় লুকিয়ে আছে কিছু গল্প, যেগুলো কেউ পুরোটা জানে না। আজকে আমি আপনাদের বলবো ময়মনসিংহের 5টা এমন ঘটনা যেগুলোর কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি, পুলিশ পারেনি, প্রশাসন পারেনি, এমনকি যারা এই ঘটনাগুলো নিজের চোখে দেখেছে তারাও চুপ। কেন চুপ? ভয়ে নাকি অন্য কোনো কারণে? চলুন শুরু করা যাক। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, বিশাল চত্বর, প্রতিদিন শত শত রোগী আসে যায়। হাসপাতালের করিডোরে সবসময় একটা গুমোট গন্ধ, ওষুধ, ফিনাইল আর মানুষের যন্ত্রণার মিশ্রণ। রাতের শিফটে নার্সদের পায়ের শব্দ ছাড়া আর তেমন কিছু শোনা যায় না। এরকমই একটা রাত ছিল। রাত আনুমানিক 2টা। ইমার্জেন্সিতে ডিউটি করছিলেন একজন জুনিয়র ডাক্তার। নাম বলবো না, উনি চান না কেউ সেটা জানুক। তো উনি বললেন, হঠাৎ একটা লোককে আনা হলো স্ট্রেচারে। কে আনলো? কোনো অ্যাম্বুলেন্স না, কোনো আত্মীয় না। ওয়ার্ড বয় জানালো গেটের সামনে স্ট্রেচার সহ পড়েছিল লোকটা। লোকটার বয়স আন্দাজ 50-55 হবে। গায়ে একটা ময়লা সাদা পাঞ্জাবি, পায়ে জুতো নেই, চেহারায় কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু লোকটা সম্পূর্ণ অচেতন। ব্লাড প্রেশার ড্রপ করেছে, পালস দুর্বল। ডাক্তার বললেন, আমরা তো ভর্তি করলাম, রেজিস্টারে নাম লিখতে গেলাম, কোনো আইডি নেই, পকেটে কিছু নেই, কোনো ফোন নেই, শুধু একটা কাগজের টুকরো ছিল পাঞ্জাবির পকেটে। সেই কাগজে লেখা ছিল একটা সংখ্যা, শুধু একটা সংখ্যা, 1971। কেউ বুঝল না এটার মানে কি। ইতিহাসের রেফারেন্স, কোনো কোড? ডাক্তার বললেন, তারা লোকটাকে বেড নম্বর 17-তে রাখলেন। স্যালাইন দেওয়া হলো। রাত 3টায় একবার চোখ খুলল লোকটা। নার্সকে বলল, ওরা আসবে। নার্স জিজ্ঞেস করলেন, কারা আসবে? লোকটা আর কোনো কথা বলল না, আবার চোখ বন্ধ। সকাল 6টায় ডিউটি চেঞ্জ হলো। নতুন নার্স এসে বেড নম্বর 17-ই গেলেন। বেড খালি, চাদর গোছানো, বালিশে একটুও দাগ নেই, যেন কেউ কোনোদিন শোয়নি এই বিছানায়। সিসিটিভি চেক করা হলো। হাসপাতালের করিডোরে, গেটে কোথাও সেই লোকটাকে বের হতে দেখা যায়নি। ভর্তি রেজিস্টারে যে পাতায় তার নাম লেখা হয়েছিল, সেই পাতাটা ছেঁড়া। কে ছিঁড়ল? কখন ছিঁড়ল? ডাক্তার বললেন, এই ঘটনার পর আমি রাতের শিফটে ডিউটি করতেই চাইতাম না, কারণ বেড নম্বর 17-এর পাশ দিয়ে গেলে আমার মনে হতো কেউ আমাকে দেখছে। আজও কেউ জানে না সেই লোকটা কে ছিল, কোথা থেকে এসেছিল আর কোথায় গেল। ত্রিশাল, নজরুলের স্মৃতিবিজড়িত এই উপজেলার নাম শুনলেই মনে আসে কবিতা, গান, সাহিত্য। কিন্তু এই ত্রিশালেই একটা ঘটনা ঘটেছিল, যেটা নিয়ে কথা বলতে গেলে স্থানীয় মানুষজন চোখ নামিয়ে নেয়। ঘটনাটা 2000-এর দশকের মাঝামাঝি। সঠিক সাল বলবো না, কারণ যারা জানিয়েছে তারাও নিশ্চিত না। ত্রিশালের একটা গ্রামে একটা মেয়ে নিখোঁজ হয়েছিল। বয়স 16-17। স্কুল থেকে ফেরার পথে উধাও। পরিবার থানায় গেল, জিডি করলো, তদন্ত শুরু হলো। এলাকায় বেশ হইচই হলো, মিছিল হলো, খবরের কাগজে ছোট্ট করে ছাপাও হলো। তারপর নীরবতা। কয়েক মাস পর মেয়েটার বাবা আবার থানায় গেলেন, জানতে চাইলেন তদন্ত কোথায় গেল। থানার ওসি বললেন, কোন কেস? বাবা বললেন, আমার মেয়ের কেস। জিডি নম্বর এই, তারিখেই। রেকর্ড ঘাঁটা হলো, সেই নম্বরের কোনো জিডি নেই, সেই তারিখের কোনো অভিযোগ নেই। ডায়েরিতে, কম্পিউটারে কোথাও কোনো রেকর্ড নেই। বাবা চিৎকার করলেন, কাঁদলেন, বললেন, আমি তো নিজে এসে লিখিয়ে গেছি, ওসি সাহেব নিজেই সই করেছেন। কিন্তু সেই ওসি বদলি হয়ে গেছেন। নতুন ওসি কিছুই জানেন না। স্থানীয় সাংবাদিকরা খবর করতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকেও থামানো হয়েছিল। কিভাবে সেটাও স্পষ্ট নয়। একজন প্রবীণ সাংবাদিক, যিনি তখন ত্রিশালে ছিলেন, তিনি অনেক পরে একটা কথাই বলেছিলেন, ফাইল হারায় না, ফাইল হারানো হয়। মেয়েটাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। তার কেসের কোনো অস্তিত্বই নেই কোনো সরকারি নথিতে, যেন সে কোনোদিন ছিলই না। কিন্তু সে তো ছিল। তার স্কুলের বন্ধুরা জানে, তার মা জানেন, তার বাবা, যিনি কয়েক বছর আগে মারা গেছেন, তিনি মৃত্যুর আগেও বলতেন, আমার মেয়ে কোথাও আছে। কে মুছে দিল একটা মানুষের অস্তিত্ব, আর কেনই বা দিল? গৌরীপুর উপজেলা, ময়মনসিংহ শহর থেকে খুব বেশি দূরে না। পুরনো জমিদারি এলাকা, অনেক পুরনো বাড়ি এখনো দাঁড়িয়ে আছে, ভাঙাচোরা, জীর্ণ, কিন্তু দাঁড়িয়ে আছে। এরকমই একটা বাড়ি আছে গৌরীপুরে। লোকমুখে নাম মৃত্যু বাড়ি। এই বাড়ির ইতিহাসটা শুনুন। বাড়িটা বানিয়েছিলেন একজন স্থানীয় ব্যবসায়ী।
আনুমানিক 80-90-এর দশকে। সুন্দর দোতলা বাড়ি, পরিবার নিয়ে থাকতেন, ভালোই চলছিল। কিন্তু বাড়িতে ঢোকার 3 বছরের মধ্যে ব্যবসায়ীর মা মারা গেলেন হঠাৎ করে। ডাক্তাররা বললেন হার্ট অ্যাটাক। ঠিক আছে, মানুষ তো মরেই, কিন্তু এর 2 বছর পর ব্যবসায়ীর ছোট ভাই মারা গেলেন বাড়ির ছাদ থেকে পড়ে। রাতের বেলা ছাদে কেন গেছিলেন কেউ জানে না। রেলিং ভাঙা ছিল, মাতাল ছিলেন না তাহলে। এরপর ব্যবসায়ীর স্ত্রী অসুস্থ হলেন, এমন একটা অসুখ যার কোনো ডায়াগনোসিস ডাক্তাররা ঠিক মতো করতে পারলেন না। ধীরে ধীরে শুকিয়ে গেলেন, 1 বছরের মধ্যে মৃত্যু। ব্যবসায়ী ভেঙে পড়লেন, বাড়ি ছেড়ে চলে গেলেন। বাড়ি ভাড়া দিলেন, নতুন ভাড়াটে এলেন, একটা তরুণ দম্পতি। তাদের ছোট্ট একটা বাচ্চা ছিল। 6 মাসের মধ্যে বাচ্চাটা অসুস্থ হলো, অদ্ভুত জ্বর যেটা কিছুতেই কমে না। হাসপাতালে নিয়ে গেলে কমে, বাড়িতে আনলেই আবার শুরু। দম্পতি বাড়ি ছাড়লেন। এরপর আরও 2টো পরিবার এসেছিল সেই বাড়িতে। 2টো পরিবারেই অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। একটাই বয়স্ক মানুষ আর একটাই একজন মধ্যবয়সী মহিলা। একটা বাড়িতে এতগুলো মৃত্যু, এটা কি কাকতালীয়? স্থানীয় মানুষজন বলেন বাড়িটা বানানোর সময় মাটি খুঁড়তে গিয়ে কিছু একটা পাওয়া গেছিল। কি পাওয়া গেছিল? কেউ বলে পুরনো কবর, কেউ বলে হাড়গোড়, কেউ বলে অন্য কিছু, কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারে না। বাড়িটা এখন পরিত্যক্ত। ভেতরে ঢুকলে নাকি একটা অদ্ভুত গন্ধ পাওয়া যায়, পচা ফুলের গন্ধ, অথচ কোনো ফুল গাছ নেই সেখানে। রাতের বেলা পাশের বাড়ির লোকজন মাঝে মাঝে একটা আওয়াজ শুনতে পায়, খুব মৃদু, কেউ যেন দোলনা দোলাচ্ছে, কিন্তু সেই বাড়িতে কোনো দোলনা নেই। ব্রহ্মপুত্র এটা শুধু একটা নদ না, এটা একটা জীবন্ত সত্তা। ময়মনসিংহের বুক চিরে বয়ে যাওয়া এই নদ কত কিছু দেখেছে, কত কিছু গিলেছে, কত কিছু লুকিয়ে রেখেছে, তার হিসেব কে রাখে? ব্রহ্মপুত্রের বুকে অসংখ্য চর আছে। কিছু চরে মানুষ বসবাস করে, চাষবাস করে, কিন্তু কিছু চর আছে যেখানে কেউ যায় না। না, আইনি কোনো নিষেধাজ্ঞা নেই, সরকারিভাবে কোনো বিধিনিষেধ নেই, কিন্তু জেলেরা, মাঝিরা, চরবাসীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে জানে কিছু চরে পা রাখতে নেই। একজন বয়স্ক মাঝি, উনার নাম ধরুন করিম চাচা, উনি বছর 10 আগে একটা ঘটনা বলেছিলেন। বললেন, আমি 60 বছর ধরে এই নদীতে নৌকা চালাই। এক রাতে তখন পূর্ণিমা ছিল, আমি ভুল করে একটা চরের কাছে নৌকা ভিড়িয়ে ফেলি। চরটার নাম বলবো না, কারণ নাম বললেই বিপদ। করিম চাচা বললেন, আমি নৌকা থেকে নামিনি, কিন্তু চরের দিকে তাকিয়ে দেখলাম অন্ধকারের মধ্যে কিছু একটা নড়ছে। মানুষ না, পশু না, আকৃতিটা ঠিক বলতে পারবো না, কিন্তু শব্দটা শুনেছিলাম। কি শব্দ? কান্নার মতো, কিন্তু কান্না না, যেন ডাকছে। করিম চাচা সেদিন রাতেই নৌকা ঘুরিয়ে চলে এসেছিলেন। পরদিন থেকে 3 দিন জ্বরে ভুগেছিলেন। এটা শুধু করিম চাচার গল্প না, এলাকার আরও অনেক মাঝি, জেলে একই রকম অভিজ্ঞতার কথা বলেছেন। কেউ বলেন সেই চরে আলো দেখা যায় গভীর রাতে, যখন কোনো আলোর উৎস থাকার কথা না। কেউ বলেন সেই চরের কাছে গেলে নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। কেউ বলেন কম্পাস কাজ করে না। কিছু তরুণ একবার দল বেঁধে সেই চরে যাওয়ার চেষ্টা করেছিল সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাবে বলে। তারা গেছিল কিনা, কত দূর গেছিল, এটা নিয়ে ভিন্ন ভিন্ন কথা শোনা যায়, কিন্তু একটা জিনিস নিশ্চিত, কোনো ভিডিওই কোনোদিন আপলোড হয়নি। তাদের একজনকে পরে জিজ্ঞেস করা হয়েছিল, ভিডিও কোথায়? সে শুধু বলেছিল, কিছু জায়গায় ক্যামেরা কাজ করে না। ব্রহ্মপুত্রের বুকে কি লুকিয়ে আছে? কোনো ইতিহাস, কোনো স্মৃতি, নাকি কোনো অন্ধকার? নদ জানে, কিন্তু নদ তো আর কথা বলে না, তাই না? এবার আসি সব শেষ ঘটনায়। এটা তুলনামূলক সাম্প্রতিক এবং এটা নিয়ে সবচেয়ে বেশি তর্ক হয়েছে, কারণ এই ঘটনার প্রমাণ আছে বা ছিল। ফুলপুর উপজেলা, ময়মনসিংহের একটু উত্তরে, শান্ত এলাকা। কিছু বছর আগে এলাকায় একটা বাণিজ্যিক ভবনে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল নিরাপত্তার জন্য। স্বাভাবিক ব্যাপার, ক্যামেরা বসানোর প্রথম কয়েক মাস কোনো সমস্যা ছিল না। স্বাভাবিক ফুটেজ, দিন রাত, মানুষজন আসছে যাচ্ছে। কিন্তু একটা রাতের ফুটেজে কিছু একটা ধরা পড়লো। ভবনের মালিক, ধরুন তার নাম রহিম সাহেব, উনি প্রতিদিন সকালে ফুটেজ চেক করতেন। সেদিন সকালে ফুটেজ চালিয়ে দেখলেন রাত 2:47 ক্যামেরায় একটা ছায়া দেখা যাচ্ছে। ছায়া মানে কোনো মানুষ না, কোনো প্রাণী না, শুধু একটা অন্ধকার আকৃতি দেয়ালের গায়ে। কিন্তু সমস্যা হলো, ছায়া তৈরি হতে গেলে একটা উৎস লাগে, তাই না? কেউ দাঁড়ালে তার ছায়া পড়ে, কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে ছায়াটা আছে, কিন্তু কোনো মানুষ নেই, কোনো বস্তু নেই, শুধু দেওয়ালে একটা মানবাকৃতির কালো ছাপ, যেটা নড়ছে। হ্যাঁ, নড়ছে ধীরে ধীরে, বাম থেকে ডানে। কেউ যেন হাঁটছে, কিন্তু কেউ নেই।
রহিম সাহেব প্রথমে ভাবলেন ক্যামেরার গ্লিচ। টেকনিশিয়ান ডাকলেন। টেকনিশিয়ান দেখে বললেন ক্যামেরা একদম ঠিক আছে, কোনো ত্রুটি নেই, ফুটেজে কোনো এডিটিং বা করাপশন নেই। রহিম সাহেব ফুটেজটা কয়েকজন বিশ্বস্ত মানুষকে দেখালেন। সবাই একই কথা বলল, এটা কি? কেউ বলল আলোর খেলা, কেউ বলল পোকামাকড়ের ছায়া। কিন্তু একটা পোকা কিভাবে মানুষের আকৃতির ছায়া ফেলবে, আর সেই ছায়া কেনই বা হাঁটবে? পরের রাতেও ক্যামেরা চালু রাখা হলো এবং পরের রাতেও ঠিক 2:47 একই ছায়া দেখা গেল, একই জায়গায়, একইভাবে। তৃতীয় রাতে রহিম সাহেব নিজেই থাকলেন ভবনে, নিজের চোখে দেখবেন। সারা রাত জেগে থাকলেন। 2:47, কিছু হলো না। নিজের চোখে কিছু দেখলেন না। দেওয়াল স্বাভাবিক, কোনো ছায়া নেই। কিন্তু সকালের ফুটেজে চেক করলেন, ফুটেজে ছায়া আছে, ঠিক একই সময়ে, ঠিক একইভাবে। মানে রহিম সাহেব যখন ঘরে গিয়েছিলেন খালি চোখে কিছু দেখেননি, কিন্তু ক্যামেরা দেখেছে। ক্যামেরা কি মানুষের চেয়ে বেশি কিছু দেখতে পায়, নাকি ক্যামেরায় এমন কিছু ক্যাপচার করে যা মানুষের চোখের ফ্রিকোয়েন্সি ধরতে পারে না? এরপর কি হলো জানেন? রহিম সাহেব ক্যামেরা খুলে ফেললেন, ফুটেজ ডিলিট করলেন এবং ওই বিষয়ে কথা বন্ধ করে দিলেন। কিন্তু যারা সেই ফুটেজ দেখেছিল তাদের মধ্যে কেউ একজন কয়েক সেকেন্ডের একটা ক্লিপ ফোনে রেকর্ড করে রেখেছিল। সেই ক্লিপ কিছুদিন স্থানীয় পর্যায়ে ঘুরেছিল, তারপর সেটাও হারিয়ে গেছে। কি ছিল সেই ছায়া? প্রযুক্তির ত্রুটি, আলোর বিভ্রম, নাকি সত্যিই এমন কিছু আছে যা আমরা খালি চোখে দেখি না কিন্তু যন্ত্র ধরতে পারে? বিজ্ঞান বলে মানুষের চোখ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের খুব সামান্য অংশ দেখতে পায়, বাকিটা আমাদের কাছে অদৃশ্য। কিন্তু অদৃশ্য মানেই তো এই নয় যে সেটা নেই। ময়মনসিংহ, একটা শহর যেখানে 1000 বছরের ইতিহাস আছে। এই মাটিতে কত মানুষ জন্মেছে, কত মানুষ মরেছে, কত গল্প শুরু হয়েছে, কত গল্প শেষ হয়নি। আজকে আমি 5টা গল্প বললাম। একটা অজানা রোগী যে হাসপাতাল থেকে বাতাসে মিলিয়ে গেল, একটা হারিয়ে যাওয়া মেয়ে যার অস্তিত্বই মুছে দেওয়া হলো, একটা বাড়ি যেটা মানুষ গিলে খায়, একটা চর যেখানে কিছু একটা বাস করে, আর একটা ছায়া যেটা শুধু ক্যামেরায় দেখতে পায়। এই 5টা ঘটনায় কোনোটারই কোনো চূড়ান্ত ব্যাখ্যা নেই, কোনো সমাধান নেই, শুধু প্রশ্ন আছে। আর আমি বিশ্বাস করি সবচেয়ে ভয়ঙ্কর রহস্য সেটাই যেটার উত্তর কেউ কোনোদিন দিতে পারে না। আপনি কি কোনোদিন ময়মনসিংহে গেছেন? এরকম কিছু শুনেছেন বা নিজে কোনো অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে আপনার? কমেন্টে জানান, কারণ হয়তো আপনার কাছেই আছে এমন কোনো তথ্য যেটা এই রহস্যগুলোর একটা সূত্র ধরিয়ে দিতে পারে। নাকি কিছু রহস্য অমীমাংসিত থাকাটাই ভালো।